সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কানাডার দেশে বিদেশে টেলিভিশনের পক্ষ থেকে সিলেট ষষ্ঠ বিশ্ব সম্মেলনের পক্ষ থেকে আজকের আমাদের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে প্রবাসী সিলেট যুক্তরাজ্যে অগ্রযাত্রা। আমরা এই অনুষ্ঠানকে সিলেট সম্মেলন অনুষ্ঠানকে আমরা পৃথিবীর যে যেখানে সিলেটের আছেন তারা কিভাবে আছেন, কি করছেন এবং তারা কিভাবে সিলেটের সাথে সংযোগ স্থাপন করছেন বা করতে পারেন এইসব নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমরা যে দুইজনকে এনেছি তার মধ্যে একজন হচ্ছেন জিলানী চৌধুরী, আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আর একজন মাহবুবা রাজপুত শিবলি, আমি দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম জিয়া ভাই, ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। Assalamu alaikum. Thank you very much for having us. Thank you for joining us. এটা আজকে আমাদের এই জুমের জন্য আমরা এইভাবে ইন্টারন্যাশনালি যোগদান করতে পারছি এবং আমাদের অনেকে দেখছেন প্রোগ্রামগুলো। তো আমি যেটা আলাপ করতে চাচ্ছিলাম যে আপনারা দুজনই ইউকেতে আছেন এবং ইউকেতে একদিন গিয়েছেন অনেক পরে, যখন দেশে পড়াশোনা করে, দেশে বড় হয়ে, দেশে চাকরি করে, দেশে অনেক সামাজিক সংগঠন করার পরে। আর মাহবুবা 3 বছর বয়সে ওখানে গিয়েছে। তো দুজনের দুই রকমের এক্সপিরিয়েন্স। তো ওখানে যাওয়ার পরে যে কারা কি করছেন, তো এই জন্য আমি এভাবে বলতে চাই যে অ্যামেজিং জার্নি অফ জিলানী চৌধুরী, an ex-mayor, জিলানী একজন ex-mayor, ex-councilman, a strong leader and an activist whose relentless effort and contribution is enormous. জিলানীর কাছ থেকে আমরা জানবো যে ইউকেতে 90 সালে যাওয়ার আগে বাংলাদেশে কিভাবে অ্যাক্টিভিজম করেছিলেন এবং ইংল্যান্ডে যে কি কি করেছেন এবং ভবিষ্যতে তার কি কি পরিকল্পনা আছে। মাহবুবা রাজপুত উনি এমন একটি কাজ করছেন যেটা আমাদের জন্য অত্যন্ত দরকার, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। আমরা জানি আমরা যখন বাইরে যাই বা আমাদের মধ্যে একটা এইসব যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা আমরা যেহেতু খুব বেশি কনজারভেটিভ, আমরা এগুলো আলাপ করতে চাই না, কিন্তু এটা একটা বিশাল একটা এপিডেমিক আমাদের মধ্যে আছে এবং ইংল্যান্ডে আমরা তার কাছ থেকে শুনবো যে আমাদের এপিডেমিক গুলো সাধারণত আমাদের মেয়েদের বেশি হয় পরিবারের মধ্যে, এবং এটা কালচারালি আমরা যেহেতু ডিফারেন্ট ভাবে আছে আমরা শেয়ার করি না, কিন্তু সাফার করি। যে সাফারিংটা খালি মেয়েদের কার্যক্ষমতা না, চিলড্রেনদের উপর এফেক্ট করে, ফ্যামিলির উপর এফেক্ট করে। ওইগুলোকে আমরা সামনে এনে তাদেরকে সাহায্য করা, তাদেরকে বা তাদের পরিবারকে বোঝানো। আমার মনে আছে আমরা আমেরিকাতে আমার ওয়াইফ এই উইমেন্স হেলথের উপরে বক্তৃতা দিতে গেলেন অনেক মেয়েদেরকে নিয়ে, আমরা মাঝে মাঝে সব করি, তো ইমিগ্রেন্ট ফ্যামিলিকে। তো সব মেয়েরা বললো আপনি এই বক্তৃতা আমাদের বাবাদেরকে আর হাজবেন্ডদেরকে দেন। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যে উইমেন্সদেরকে কথা বলতে হলে আমাদের পুরুষদেরকেও বলতে হবে যে তাদের কি কি ইস্যু। এগুলো একটা ট্রিকি সিচুয়েশন, বাট মাহবুবা is doing a lot of work, so it's very valuable person in this regards. আমি প্রথমে জিলানীর কাছে যাব। জিলানীর কাছে যাব যে জিলানী একটু তার আমেরিকাতে আসার আগে যে মৌলভীবাজারে কিভাবে পড়াশোনা করে কি কি করেছিলেন, আমি জানি সে অনেক কিছু করেছিলেন, এগুলো আমি তার মুখ থেকে শুনতে চাই। জিলানী চৌধুরী। থ্যাংক ইউ জিয়া ভাই। কথা হচ্ছে যে আমি 1980 মেট্রিক দিলাম, এসএসসি, যেটা আপনাদের সময় মেট্রিক ছিল, আমাদের সময় এসএসসি। তারপর 1980 ডিগ্রি করে চলে গেলাম সিভিল সার্ভিসে, জজ কোর্টে চাকরি করতাম। কলেজ লাইফে আপনারা যারা জানেন যে বাংলাদেশে ছাত্র রাজনীতিটা ছিল, বাংলাদেশ স্বাধীনতার থেকে ধরে সব আন্দোলনে ছাত্রদের
ভূমিকা অনস্বীকার্য। আমরা যখন কলেজে, আমি ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম কলেজে, ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতিতে জড়িত। তখন সামরিক সরকার এরশাদের আমল, সেই আমলে আমরা আন্দোলন থেকে ধরে গণতন্ত্রের জন্য আন্দোলনে যথেষ্ট ভূমিকা পালন করি। তারপর 1985-এ আমি সেখানে সিভিল সার্ভিস জজ কোর্টে জয়েন করলাম। জজ কোর্টে জয়েন করে সেখানে থেকে আমার যে রাজনীতির এবং সামাজিক যেগুলা করা দরকার, আমি উপলব্ধি করলাম যে আমাকে, যে আমার সাথে কাজ করে কর্মজীবী ভাইরা, তাদের একটা সংগঠন করা দরকার। সেখানে আমি প্রথমেই একটা বাংলাদেশ সরকারি কর্মচারী ইউনিয়ন, যেটা সেক্রেটারি আমি ছিলাম, এটা মৌলভীবাজারে সৃষ্টি করি। ওইখানে বিনোদনের জন্য, ব্যবস্থার জন্য অনেক অনেক আমাদের সহকর্মীদের, শুধু আমাদের জজ কোর্টে না, সম্পূর্ণ মৌলভীবাজারের সরকারি কর্মচারীদের জন্য, তাদের সুবিধার জন্য একটা বিনোদন কেন্দ্র ও এর সাথে তৎকালীন ডেপুটি কমিশনার আলী হায়দার খান সাহেবের সহযোগিতায় আমি মৌলভীবাজারে প্রতিষ্ঠিত করি। তারপর আমি সামাজিকভাবে, আপনারা হয়তো জেনে থাকবেন যে আমি এসেছি মৌলভীবাজারের শাহবন্দর বলে একটা এলাকা, ওইখান থেকে, যেখানে সাংস্কৃতিক অঙ্গন যেটাকে বলা হয় খুবই প্রসিদ্ধ এবং সাজুস একটা সংগঠন, যেটা প্রতি বছর নাটক করে। এবং মৌলভীবাজারে যে চ্যানেল এসে যে নাটকগুলা সিলেট থেকে আসে, এগুলার ম্যাক্সিমাম নাটকের পরিচালক খালেদ চৌধুরী, আমার চাচা, সেই বাড়ি, সেইখান থেকে আমি আসছি। সেখানে আমাদের অনেক কিছু সামাজিক কর্মকাণ্ড যেগুলো ছিল, যে কৃষককে উদ্বুদ্ধ করার জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা করেছিলাম। আমরা প্রাইমারি স্কুলে যারা ভালো রেজাল্ট করতো, ওদেরকে একটা বৃত্তি আমার চাচা দিয়েছিল, ওটা প্রতি বছর। এই ধরনের সামাজিক সংগঠনের সাথে সবসময় আমি জড়িত ছিলাম, সবসময় নিজকে আনন্দ পেতাম সামাজিক কিছু করার জন্য। তারপর চলে আসলাম যেভাবে 1992-তে বিয়ে করে লন্ডনে বিয়ে করে আসার পর সবাই যেটা হয়, আমাকেও এখানে। আমি একটু থামাই জিলানী, আমি এখানে কিছু বলতে চাচ্ছিলাম। এই যে সামাজিক সংগঠন, এই যে একটা আইডিয়া আসলো যে সরকারি কর্মচারীদের জন্য বিনোদনের জন্য একটা কিছু করা, এটা কিন্তু খুবই যুগান্তকারী। কারণ আমরা অনেকে এসব চিন্তা করি না। আমার মনে আছে 1978 যে ডক্টরস, আমরা একটা প্রকৌশলী কৃষিবিদ চিকিৎসক মিলে একটা আন্দোলন করা হয়েছিল। তখন আন্দোলনটা ছিল অবশ্য অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে, কারণ সাইফুর রহমান সাহেব তখন বলেছিলেন যে ডিসির আন্ডারে সিভিল সার্জন, ইঞ্জিনিয়ার থাকতে হবে। তো আমরা এটা মানি নাই। তো এটা করার জন্য, যেটা সমান অধিকারের জন্য আন্দোলন, এবং ওটা একটা জিনিস যেটা হয়েছিল আমাদের এই আন্দোলনে, আমি ছিলাম সেক্রেটারি সমস্ত বাংলাদেশের ডক্টরস মুভমেন্টের, আর প্রকৌশলী কৃষিবিদ চিকিৎসকের যে জোটটা, ওটার আমি ছিলাম মেইন। কৃষিবিদরা তখন সেকেন্ড ক্লাস সিটিজেন ছিলেন, সেকেন্ড পেতেন, তাদের কিন্তু আমরা আন্দোলনে ফার্স্ট গ্রেড হলেন। আজকে বাংলাদেশে কৃষির যে বিপ্লব ঘটেছে, তো ওই আন্দোলনটা একটা ইম্পর্টেন্ট। তখন কিন্তু এই একটা অনুভূতি হয়েছিল যে সরকারি কর্মচারী যারা পেশাগত আর অ্যাডমিনিস্ট্রেশন, তাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, জাস্ট ফর গ্যাপ। এইটার জন্য যে হোয়াট এভার জিলানি ডিড, যে যেখানে আছেন একটা শহরে, সেখানে সব সরকারি কর্মচারী, সে পেশাজীবী হোক, অ্যাডমিনিস্ট্রেশন হোক, জাস্টিস ডিপার্টমেন্ট হোক, তারা যদি সব একসাথে বসেন, একসাথে ক্লাবে আসেন, তখন অনেক সময় দেশের জন্য কাজ করা অনেক সহজ হয়। যেমন সিভিল সার্জন যদি ফ্লাড হলে সাপ্লাই পাঠাতে চান গ্রামে গঞ্জে, তখন ডিসির সাহায্য লাগে। তো এসব জিনিসের জন্য আমার মনে হয় ওটা যদি কন্টিনিউ করে এই কোয়ালিশনটা, তাহলে প্রত্যেকটা শহরে অনেক উন্নতি হবে। আর এই যে ফার্মারদের প্লে, তাদেরকে যে নাটক করা বা সাংস্কৃতিক অঙ্গন, এটা কিন্তু খুব দরকার।
আমরা ধর্মীয়ভাবে এত আলাদা হয়ে যাচ্ছি, আমরা আমাদের যে বিভিন্ন ধর্মের লোকজন আছে তাদের মধ্যে যে সংযোগ স্থাপন করার একমাত্র উপায় কিন্তু সংস্কৃতি, যেটা আমাদের দেশের আমাদের বঙ্গবন্ধু চেয়েছিলেন, আমরা সবাই চাই। তো এটার মধ্য দিয়ে আমরা এই অনেক মিথ বা অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং গ্যাপ, সাম্প্রদায়িক যে যে সম্প্রীতি, এটা কিন্তু হবে। তো আমি ধন্যবাদ জানাই যে জিলানী বাংলাদেশে থাকতেই এমন সব কম বয়সে করেছিলেন, যেটা এখনো চালু হওয়া দরকার। তো আমি ইংল্যান্ডের কথা পরে আসি, আমি একটু শিউলির কাছে যাব, তারপর আইল কাম ব্যাক ইংল্যান্ডে আসার পরে জিলানী কি করেছিলেন। সো শিউলি, can you please tell us about your childhood and your growing up experiences? First of all, সবাইকে thank you for having me. আমি যখন I think 3-4 years, 3-4 বছরের ছিলাম, তখন বাবা মার সাথে এই দেশে এসেছি। And then most of আমার যে education যেটা এইখানে হয়েছে। At the age of 19, I think আমি অনেকের সাথে যারা viewers যারা আছেন, I can relate to a lot of people. By the time of when I was আমার 19 বছরের সময় আমার বাবা মা দেশে চলে গেলেন। তখন উনি বললেন যে তুমি দেশে চলে আসো, you know, just for visiting. I went there. আমার কিন্তু বাবা was very close to me. আমার মা বাবার সাথে অন্যরকম একটা very liberal একটা relationship ছিল। ওইখানে যাওয়ার পরে শুনলাম যে আমার আব্বা খুবই অসুস্থ ছিলেন and he was actually fighting for life. তখন আমার বাবা বললেন যে look, I'd like to see you married off. উনি পরে আমার ওই দেশে বিয়ে হয়েছিল। I just did my A levels at the time. Obviously because I was at the আমার তখন 19 বছর ছিল। I married somebody from আমার husband, প্রথম যে যার সাথে আমার বিয়ে হয়েছে, he was from Chittagong. And then obviously the whole process যেটা হয়, বিয়ে হয়েছে, এই দেশে চলে আসলাম। I wanted to pursue in education. আমার একটা খুবই একটা ইচ্ছে ছিল যে I wanted to study. But I think এই যে সমস্যাটা হয় back in those days, this is 1994-95, তখন এই ছেলেকে এই দেশে নেওয়া আনা, all of that stuff. আমার বাবা কিন্তু আমার বিয়ের 3 মাস পরেই মারা গেলেন। So that obviously led to কে আমার নিজের যে মানসিক যে ইয়েটা ছিল, mental health, যে you know the loss of my father, আমার আব্বা মারা যাওয়ার পরে যে একটা সাপোর্ট, ভাইরা আমার ছিলেন এখানে, ওনাদের সাথে এই দেশে আসার পরে আমি থাকছি। পরে আমার হাজবেন্ড যখন চলে আসলেন, then I was forced, not by you know because of the anything else, but by you know I had no choice in terms of due to my situation কি আমি আমার চাকরি করার দরকার হয়েছে, I had to put a hold to my education. I still pursued in social work. I started my degree, and তারপরে কয়েক মাস পরে যখন আমার হাজবেন্ড আসলেন, তখন আসার কিছুদিন পরে I fell pregnant with my twin boys. Then it was another dynamic. তখন আরেকটা সমস্যা হয়েছে যে twin boys, দুইটা যমজ বাচ্চা, how can I pursue my studies as well as you know এই যে বাসার responsibility যেটা, আমার হাজবেন্ড was fully dependent on me when he came. And then basically I you know put a stop to my studies and continued as a এই যে আপনি প্রথমে বলছিলেন যে সমস্যা যেগুলা মেয়েদের কি সমস্যা হতে পারে, I fell into that trap where it was about family life, ছেলেরা বাচ্চাদের হাজবেন্ড establish করা. I was very proud I couldn't go to my family. I didn't want to কে আমি ওনাদেরকে ইনভলভ করব আমার লাইফে. So throughout I started off working as a trainee social worker with Salvation Army. ওইখান থেকে আমার জার্নি, as I was working, আমি যখন side by side I studied. I became a generalist advisor, and it was everything really benefits সবকিছু আমাদের ইংল্যান্ডে যে benefit health. I was advising on all of that. তারপরে there was something in me that didn't feel complete. আমার একটা ভিতরে একটা ইয়ে ছিল যে this isn't satisfying enough for me. And through default, আমি একটা এজেন্সির মাধ্যমে I went and registered, and I thought let me explore. আমি দেখি কি অন্য কি আছে. And I fell into mental health. আমাকে এজেন্সির একটা স্টাফ একদিন ফোন করছে, বলছে যে what languages do you speak? And I actually speak obviously Bangla, Sylheti and Urdu. So she said আপনি তো you're a specialist advisor then. আপনি কি মেন্টাল হেলথে কাজ করছেন? তখন আমি বললাম না, আমার তো এটা সম্বন্ধে কোনো আইডিয়া নাই।
তো উনি বললেন ঠিক আছে, would you like to experiment and see whether it's something for you? তারপরে ওখানে যাওয়ার পরে my first client একজন বাঙালি মহিলা ছিলেন who was suffering from severe depression. ওনার ছেলে was a complete drug addict as well as, you know, selling drugs. So that situation, ওনার সাথে আমার 2 ঘন্টার যে সেশন ছিল with while I was shadowing somebody else, I fell in love with the post. So I came back and I said to the agency, this is what I want to do. How can I be trained? So finally, luckily, আমার যে temporary যে পোস্টটা ছিল ওইটা ওখান থেকে ওরা বলছে আমাকে that we will train you as an outreach. And bearing in mind, আমি হয়তো তখন আমি পারতাম যে অন্য level high poste যাওয়ার, but I actually settled for outreach because I was mindful কি আমার দুইটা বাচ্চা আছে, ওদেরকে I had to pick them up and drop them off. So I had to choose আমার যে টাইমটা ছিল সেটা I had to work around my children. So eventually I was with them for about 10 years throughout আমার বাচ্চাদের primary schooling and everything. And eventually আমার মাইন্ডে ছিল যে okay, I can do this better. Age outreach, mental health, managing people's mental health, onader medication and all of that. And I was fortunate that amar bari chilo which I could use to, you know, start my supported accommodation. And then with one of my managers at the time, amra dujon mile, we started our supported accommodation for mental health patients or our forensic patients. So what I do is jara hospital থেকে mental health hospital থেকে যাদেরকে the psychotherapist, psychiatrist, those who want to give them back into the community, ওনাদেরকে যে আবার community নিজের যে একটা self sufficient ভাবে চলতে পারে but with monitoring. So we are step down একটা ক্লিনিকের মতো আমাদের আমার staff আছে, yes, we work very closely with psychotherapists. So first আমি একটা শুরু করছি, তারপরে eventually I had 3 that started. Alongside that, my first marriage fell through, and one of the reason why I'm talking about my marriage is I think it's important ke amader mohilara jara ache, but just in a sense ke family life, when you realize apni jokhon bujhben je apnar not only is mental health affecting you but people around you, and especially apnar bachchaderke jokhon it starts affecting because apnar environment eto kharab, you as a mother, I feel, have the choice to take your children out of it if nobody else is there. And that's exactly what I did. I wanted a different lifestyle for my children. I wanted them to be, you know, to flourish in life. I wanted to give them wings, but I felt my particular marriage at the time was dragging me, you know, and then it would have been quite hypocritical in terms of I work in mental health and I don't recognize my children are going through that. I am going through that. So anyway, I divorced, and then I was continuing with pursuing my career. I then started to qualify as a psychotherapist. Now I have my own private practice. I'm completing my master's, so I'm in my 4th year in psychotherapy, but I have my practice and I still have my supported accommodation. But amar journey ta jeta chilo, throughout the journey, what I realize is apne jeta bolchen je how important ke meder to understand and identify ke what is depression, what are the symptoms, you know, amader it's a stigma within our community. Because I started working, I work internationally in refugee camps. I work alongside my husband, my current husband, and we do projects. I did a lot of projects in Bangladesh, Shodorghat, you know, the whole Rohingya camps. We do a lot of psychosocial, you know, rehabilitation projects. I was in Uganda recently. So worldwide, I have seen women are a huge source of power. And amader jeta within the community, we actually amra onaderke, for our mothers as well as sisters, we just think they just don't have any say. They're just there for a purpose of just getting on with it and holding the family together. I think, yes, that is a responsibility, and that is a very important responsibility. But alongside oitar amader dorkar to educate our mothers, daughters, and to really help understand what is mental health. Mental health, especially within the pandemic,
I just had COVID myself. I'm recovering from it. And the impact that that has within the family surrounding, Ami jeta dekhi with my clients, is a lot of the mothers don't know what hygiene is. They don't understand the impact this pandemic has on the household. Kibhabe bachaderke, family ke, to support them. And a lot of the times I've also witnessed in terms of drugs abuse and, not having the conversation with your children. I know that can be an area in itself that we can discuss about. But when you don't have an educated mother at home or somebody who understands these problems and accept these problems as major issues, a boy or a girl can come home, they can lock in themselves, ora room e boshe ki kortese, what are they doing, why is my child behaving eto chonchol ekta chele ba meye, suddenly they stop talking. If the mother has the tools, ekta mar jodi ei janar je they have the tools to know these symptoms, then you can really eliminate problems at a very early stage. So I think that's what we need to really, as a community, I think that's something that needs to be promoted. As we go to the GP, I say to people, amra mane tokhon amader lojja nai, amra jai, okay, I've got this, amar eta problem, and we're okay to take paracetamol or jetai amaderke doctor den. Onek shomoy I have seen patients come back and they're quite disheartened. Maybe the doctor doesn't know what they're doing because they actually want something. Likewise, mental health is a serious problem and it's a major health factor. I just want people to be able to go out and say, you know what, amar therapy dorkar. I need a safe platform jekhane ami amar mon khule without fear, without any sort of stigma, jekhane ami amar moner kotha bolte pari, the feelings, the hardship I'm going through. So I think that's what I would like to see happening. And this is one of my most, that's my set agenda and goal for the future, is to eliminate Korajono. Mental health is not something to be shy of. It's something that I have therapy. Amar clients, I jodi 10 client dekhi, I have to increase my therapy session because that impacts arekjoner problem ami nije nichi. And it's not always a good thing. Okay, you're not sitting there laughing about it. It's serious problems. So therapy is something I think amader jodi community isn't frowned upon, is looked at as a positive thing. Mental health, don't shy away. Think about it. Okay, why? What are you going through? And speak to someone. It could be your GP. So that's what I'd like to see. A change star. My ultimate goal is for our women, our children, our men. I have seen men go through the most horrific mental health problems. And amader community, men shouldn't cry. Tumi kannakati korcho, chelera to kannakati kore na. What? Oder ki emotions nai? Purushder emotions nai? They all have emotions. But what we do is, amra mone kori je no, a man has to be strong. Give yourself permission to be okay, to be vulnerable. Chele hok, meye hok, jei hok. Allah has given us emotions, and they're not supposed to be locked up and not talked about. So that's what I'd like to see. And I really want to work with projects within our communities where amra mane onek shobai mile erokom kichu korte pari. Thank you. Very eloquently you expressed everything. Besh kichu jinish uthi asche, ekta uthi asche je tumi 3 years old when you went to England, and then when you're 19 you got married to a Bangladeshi person. এটা আমাদের ছেলেমেয়েরা যারা বাইরে বড় হচ্ছে তাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, বিকজ ইটস এ দুই দেশে দুইখানে দুই কালচারের বড় হলে যে একটা কনফ্লিক্ট হয়, এটার হাউ টু মিনিমাইজ দ্যাট, এটার জন্য আমাদের যদি এরকম বিয়ে হয় তাহলে একটু আগে থেকে কাজ করানো দরকার, তা না হলে অনেকে বোঝেই না, এবং এটা ইগনোরেন্সের জন্য অনেক জিনিস হচ্ছে যেটা আমাদের চিলড্রেনরা সাফার করে। আমরা যারা বাইরে গিয়েছি, বাইরে বড় হচ্ছে, তাদের প্যারেন্টসরা, তাদের কমিউনিটি যেন এটা চিন্তা করেন। অনেক স্টোরি আছে ইংল্যান্ডে, আগে যে সিলেটি কন্যাদেরকে বিয়ে দেওয়া হচ্ছে জোর করে, তারা চলে যাচ্ছে, এগুলো হয়েছে ইগনোরেন্স থেকে। আমাদের প্যারেন্টসরা তারা চায় তাদের বাচ্চারা ভালো থাকুক, সো দে থট দিস ইজ দ্য বেস্ট ফর দেয়ার চিলড্রেন। হ্যাপেন টু বি, ইট মে নট বি দ্য বেস্ট বিকজ অফ ম্যারেজ হচ্ছে একটা ইম্পর্টেন্ট
issue যেটাতে হাজব্যান্ড ওয়াইফ দুজনে ক্যান ওপেন আপ টু ইচ আদার্স এন্ড আন্ডারস্ট্যান্ড ইচ আদার, রেসপেক্ট ইচ আদার্স। তো ওইটা কিন্তু অনেক সময় হয়, ইভেন দো ইফ ইউ আর গুড পার্সন বাট ইউ গ্রো আপ ইন এ different culture. So এটা একটা important জিনিস, and I'm so glad that you could come out of that environment, because sometimes it doesn't work and whole life মানুষ suffered করে. I've seen people who suffered a lot and this is good for them. আমাদের ধর্মীয় ডিভোর্স আছে, যখন একটা জিনিস হবে না, চলবে না, তখন it's better not to give pain to others. So আমি মনে করি very courageous story. অনেকে পারে না, বাট তুমি পেরেছো, that's why you're flourishing. And you also understood the mental health, যেটা একটা hidden epidemic, যেটা এমনি আমরা বাইরে যেটা গিয়েছি, ছেলে মেয়ে সবাই we are in trouble mentally. We are bombarded with so many new things. ইংল্যান্ডে তখন অনেক বেশি রেশিয়াল প্রবলেম ছিল, এখনো আছে, কম্পিটিশন আছে, অনেক জিনিস আছে। এর মধ্যে ফ্যামিলির মধ্যে আসলে মানুষ বোঝে না, তো বোঝার ব্যাপার আছে, বিকজ উইমেন ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন এ ফ্যামিলি। তাকে আমাদের রেসপেক্ট করা, জানা, দাম দেওয়া, এটা যদি না হয় তাহলে হ্যাপিনেস আসবে না। এবং অনেক মেয়েরা বলবে না, না বলে ডিপ্রেসড হয়ে যাবে, ডিপ্রেসড হলে এফেক্ট হবে। এবং চিলড্রেনরা যেমন ড্রাগ এডিকশন বা অন্য জিনিস যে বাচ্চাদের হয়, বিকজ অফ দ্য রোল মডেল, বিকজ অফ তারা যখন দেখে যে ফ্যামিলিতে আমাদের প্যারেন্টসরা দে আর নট in a good relationship, they get frustrated, they do things that is almost like hurting them. So এই জিনিসগুলো, এবং আরেকটা জিনিস যেটা যে আমাদের যেটা বললে চিলড্রেনদের ইস্যুগুলো, প্যারেন্টসদের সাথে চিলড্রেনের রিলেশনশিপ ওপেন না থাকলে, আমার চাইল্ড যতই ভালো, সে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সবকিছু করছে, বাট দেখা সে ড্রাগ নিয়ে যাচ্ছে, বা একটা রং আল কায়দা হয়ে যাচ্ছে, বা এমন কিছু একটা হচ্ছে যেটা ইটস নট নিডেড। তো ওপেন ডিসকাশন করা, মনে করা উচিত না যে আমার বাচ্চাই সবসময় বেস্ট থাকবে। বাংলাদেশে হয়ে গেছিল, কারণ এনভায়রনমেন্টটা ছিল ডিফারেন্ট। কিন্তু বাইরে we are bombarded with so many challenges, so many cultural challenges and religious fanaticism and lot of things. সেখানে মধ্যে একটা ব্যালেন্সের জন্য it's important to discuss, because আমরা যারা বাইরে আসছি, we have to stay better than before. Otherwise, it's useless if we get destroyed when you're outside Bangladesh. But thank you very much for doing this. Especially, you didn't stop there. You also started your own homes center, and also you are going internationally. আমি তোমার কাছে ঢাকাতে বাংলাদেশে কি করছো, we'll listen to that later on. I think this is very encouraging that you're contributing internationally and other things. And if you have any goal, or you can actually join other group who are doing similar things, so you can expand your services from there. আমি এখন জিলানির কাছে যাব। তো জিলানি যখন বিয়ে করার পরে উনি ইংল্যান্ডে আসলেন, আসার পরে তারপরে how he did the similar thing. He also went to the school. He also did public work and a lot of other things, including supporting the elderly people, যেগুলো আমাদের কমিউনিটির জন্য very helpful, যেটা মাহবুবা যেটা করছিলেন কমিউনিটির জন্য, দেখে যে জিলানি also did the similar things. So একজন person doing multiple things, কেন যে community needed those things. And যেহেতু he was a born leader, he also became a mayor and councillor and giving leadership to the other things. So আমি জিলানির কাছ থেকে শুনতে চাই একটার পর একটা কিভাবে উত্তরণ হলো। ধন্যবাদ জিয়া ভাই। যেটা বলছিলাম যে মা বাবা যিনি বিয়ে করে স্বামীকে নিয়ে আসছেন, আমি বিয়ে করে চলে আসছি এই দেশে, আমার ওয়াইফ আমাকে নিয়ে আসছে এখানে। এসে যেটা হয়, কারণ বাংলাদেশে আমি কাজ করতাম, এখানে এসে শ্বশুর বাড়িতে উঠতে হয়েছে। তারপর আমাকে প্রথমেই যেটাকে যেতে হচ্ছে যে রেস্টুরেন্টের কাজে যেতে হয়েছে। আমি একদম সিভিল সার্ভেন্ট, কাজ করেছি অফিস এনভায়রনমেন্টে। শুধু একটা ইয়ে দিচ্ছি যে কি
অবস্থা হয় একটা ছেলে বাংলাদেশ থেকে আসার পর। বাংলাদেশে থেকে মানুষ স্বপ্ন করে অনেক কিছু, চিন্তা করে অনেক কিছু, আসার পর দেখা যায় অনেক ডিফারেন্ট। এবং আমাদের জেনারেশন যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের অনেকেরই হয়তো মনে আছে যে বাংলাদেশে করলো কি, যখন আমরা যখন সিভিল সার্ভিস প্রথম চাকরিতে ঢুকি তখন আমরা ইংলিশে সবকিছু নথিপত্র লিখতাম, যে এবার হয়তো মনে আছে। কিন্তু এরশাদ সাহেব এসে করলো কি, সবকিছু করে ফেললো বাংলা, না সবাইকে বাংলা করতে হবে। সেটা অসুবিধাটা হচ্ছে এটাই, যেহেতু সেটা লাইফ জানার জন্য বলতেছি, আমরা এসে প্রথমে প্রতিবন্ধকতা ফেস করলাম যে জিনিসটা ইংলিশের। রেস্টুরেন্টে কাজে গেলাম, আমাকে একজনের আমার শ্বশুর বললো, শ্বশুর বন্ধু বলে এক রেস্টুরেন্টে কাজ দিল, 2 দিন মাত্র কাজ করেছি। সেটা আমি যে কোনো মিটিং এ গেলে যখন দেশের বাচ্চাদেরকে মিটিং এ বলি, আমার কথা বলি, আমি এই কথাটাই বলি। 2 দিন কাজ করতে যাওয়ার পর আমাকে ম্যানেজার বললো, আপনি কি কফি বানাতে পারেন? আমি বললাম, ভাই আমি তো কফি তো বাংলাদেশে তৈরি করি না, বানাইনি, বাংলাদেশে তো কফি আমার অফিসে বানিয়ে দেয়, কিন্তু আপনি দেখে দেন আমি করে দেবো। 2 দিন পর আমার চাকরিটা চলে গেল, আমি কফি বানাতে পারি না। খুব কষ্টের বিষয়। যাই হোক, তারপর সিদ্ধান্ত নিলাম না, আমাকে তো যুদ্ধ করতে হবে। তারপর আমার ছেলে জন্ম নিল, প্রথম ছেলে। এই আমি আসলাম সেপ্টেম্বর, অক্টোবরে আমার ছেলে জন্ম নিল। বুঝতে পারতেছেন যে কি অবস্থা। আমি একটা স্বাধীন চেতা মানুষ আসলাম, এসে এই যে বার্ডেন, এই যে জিনিসগুলো বুঝছেন নিয়ে, ছেলে, আমার ওয়াইফ কাজ করতে পারতেছে না, আমিও কাজ করতেছি কিন্তু মিনিমাম স্যালারি, এই নিয়ে লাইফ আরম্ভ হলো, যুদ্ধ শুরু হলো। কিন্তু জিয়াবাই যেটা বলছেন, ভীষণ যদি থাকে, আপনাকে চিন্তা করতে হবে আপনি কোথায় যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে টার্গেট করতে হবে। ওইখান থেকে আমি মনে করো না, আমাকে ইংলিশ শিখতে হবে, যেতে হবে কোথাও ইংলিশ এখানে শেখা যায়, ইংলিশ কেন্টাকি, এইসব দিয়ে ধরে 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 আস্তে আস্তে ছোট ছোট কোর্সও করলাম। এর মধ্যে আমার ওয়াইফও সিভিল সার্ভেন্টের চাকরি নিয়ে নিল। তারপর ছোট ছোট সংসার তৈরি হলো। তারপর আস্তে আস্তে আমি চলে গেলাম ভলেন্টারি সেক্টরে। ভলেন্টারি সেক্টরে কাজ করতাম। ওখান থেকে আমি কমিউনিটি সেক্টর ম্যানেজমেন্টের উপর ডিগ্রি করলাম এই দেশে। ডিগ্রি করে যে জিনিসটা আমার উপলব্ধি হলো, যে জিনিসটা যে আমি বৃদ্ধ মানুষের সাথে যে কালচারাল যে ডিফিকাল্টি আমাদের এই দেশে বৃদ্ধ মানুষেরা ফেস করতেছে। প্রথম জিনিস হচ্ছে যে দেখুন, আর্লি 60-তে ওনারা এই দেশে আসছেন বা এর আগে আসছেন, এসে ওরা অনেক স্বপ্ন নিয়ে আসছিল যে বাচ্চা কাচ্চাদের প্রথম আনেননি, এনেছেন পরে, এনে স্ট্রাগলিং আরম্ভ হয়ে গেছে। ওনারা অনেক কষ্ট করে সম্পত্তি দেশে করেছেন, কিন্তু এখন এগুলা কিছুই পাচ্ছেন না। ছেলেদের সাথে, বাসার সাথে প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে, কারণ দেশে যেগুলো আছে সেগুলোতে ওনারা যেতে পারছেন না। এগুলো সামাজিক সমস্যা। এবং এখানে হচ্ছে কি, সারাদিন ওরা ঘরে বসে থাকে, যে ডে সেন্টার গুলো আছে এগুলো ইংলিশদের জন্য, যেখানে এসে ওনারা কমফোর্টেবল ফিল করতেছেন না। সেই উপলব্ধি থেকে আমি আমার কমিউনিটি সেক্টর ম্যানেজমেন্ট ডিগ্রির সাথে আমি একটা করলাম, ডিসিশন করলাম, যেটা ছিল ওইখানে আমি বললাম যে আমার ইয়েটা ছিল যে কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট ইনপুট। যদি আউটকাম পেতে চান যে বিএমই কমিউনিটির জন্য, ইউ হ্যাভ টু পুট ইনপুট কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাক্টিভিটি। আমি এই ক্যাম্পেইন কাউন্সিলকে দেখালাম যে আপনি যদি এই বৃদ্ধ লোকদেরকে ক্যারাম বোর্ড দেন, আপনি লুডো খেলেন ওদের সাথে রাইস এন্ড কারি দেন, ওরা এনজয় করবে। তখন আমার এখানে একটা প্রজেক্ট করলাম, কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট ডে সেন্টার এন্ড আলহামদুলিল্লাহ সেটা অনেক হলো। সেই জিনিস থেকে এখন পর্যন্ত আমি এটার জন্য আমি কাজ করতেছি, ইভেন আমার কাউন্সিলেও আমি কাজ করতেছি, আমি প্রমোটিং করতেছি যে এভরিওয়্যার আমাদের বৃদ্ধদের জন্য কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট সার্ভিস শুড বি, এন্ড এভরি পলিসি হোয়াট এভার, যেখানেই যে কোনো কাউন্সিলিংয়ে সেখানে কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট should be addressed, like in the care service. কেয়ার সার্ভিসে আপনি দেখুন, যদি আমাদের মা চাচিদের জন্য আপনি একজন পুরুষ কেয়ারার পাঠান, সে কমফোর্টেবল ফিল করবে না। জিনিসকে একেবারে এই জিনিসটা কিন্তু আমাকে জানাতে হবে, আমাদেরকে লিডারশিপকে জানাতে হবে, যারা পলিসি মেক করে, আমি এজ এ কাউন্সিলর আমি এটাকে জানাতে হবে। এই যে আপনি যে কাজ করতেছেন, যে জিনিসটা জানাতে হবে যে এই জিনিসটা দরকার আছে, তখন পলিসি মেকাররা পলিসি মেক করবে।
সেটার জন্য আমি কাজ করে যাচ্ছি। তারপর আস্তে আস্তে আসলে আমি কিভাবে পলিটিক্সে জড়িত হলাম, আমি এখানে আসার পর আমার ছেলে স্কুলে যেত, আমি এখান থেকেই চিন্তা করলাম যে এখানে বাঙালি যারা আছে স্ক্যাটার ভাবে থাকে, আমাদের কোনো সাহায্য পাচ্ছেন না। আমি তখন ওই লোকাল এমপি ছিল জেরেমি করবেন, যিনি লিডার অফ কাউন্সিল, সে আমার বন্ধু মানুষ, ওর সাথে আরম্ভ করলাম যে তুমি তোমার সাথে কিছু কিছু আমরা সার্জারি করি যে স্পেসিফিকলি ফর বাংলাদেশি কমিউনিটি। সে বললো ঠিক আছে তুমি অ্যারেঞ্জ করো, তুমি ট্রান্সলেট করলে আমি খুশি হবো। তো আমি নিজে নিজে লিফলেট করলাম মানুষকে, ওর সাথে থেকে থেকে ট্রান্সলেট করলাম, ইয়ে করলাম। তারপর ও বলে যে তুমি কাউন্সিলর দাঁড়ানো, এখানে কিন্তু বাঙালি মাত্র আমার আগে একজনই ছিল বাঙালি কাউন্সিলর, আর কেউ ছিল দাঁড়ালাম। সেটাও অত সোজা না, কারণ ইসলিংটন ভেরি ডিফিকাল্ট গেট ইন। 2006-এ আমি যে ওয়ার্ডটা বাঁশবাড়ি, এটা ছিল লিপডেমের স্ট্রং হোল্ড, ওখানে আমাকে দেওয়া হলো। আমার পার্টি মনে করে নেই যে এখানে আমি জিততে পারবো। যাই হোক, যেখানে ওই টনি ব্লেয়ার থাকতো, মানে খুবই হাই। যাই হোক, ওখানে আমি আমার সহকর্মী আর দুজন জেমস মারি ইয়েকে নিয়ে আমরা জিতে আসলাম। জিতে এসে তখন কিন্তু লিফটেন্ট কন্ট্রোল ছিল কাউন্সিল, আস্তে আস্তে ওখান থেকে আস্তে আস্তে লেবার কন্ট্রোল করে ফেললো ফুল কাউন্সিল। তারপর এই কাউন্সিলর, এখন আমি কাউন্সিলর, 2012-এ আমি হলাম ফার্স্ট মেয়র, ফার্স্ট বাংলাদেশি মেয়র ইসলিংটনে। তখন আমি চিন্তা করলাম আমার থিম, সব মেয়ররা থিম চুজ করে, আমি চিন্তা করলাম যে আমার থিমটা কি হবে। আমি বললাম যে আমার থিমটা হবে ইন্টিগ্রেশন, যে বাঙালি বা যে বিএমই কমিউনিটি যারা আসতেছে, হাউ দে ইন্টিগ্রেটেড ইন দিস সোসাইটি। এই জিনিসটা আপনি বলছেন যে প্রবলেমটা, এই যে মানুষগুলো যে বাংলাদেশ থেকে আসতেছে বা এদেশে আসতেছে, এদের ইন্টিগ্রেশন, এরা এসে এই বুঝতে হবে যে এই দেশটা আমাকে থাকতে হবে, আমাকে থাকতে হলে আমার দেশের মতো করে থাকতে হবে, চলতে হবে। হ্যাঁ, এই ইন্টিগ্রেশন, এই থিমটা নিলাম, নিয়ে এর সাথে আমি বাংলাদেশটাকেও রাখলাম। তারপর করলাম কি, ওই যে বিভিন্ন এই থিম অনুযায়ী বিভিন্ন প্রজেক্ট গুলো করলাম। সেই সাথে প্রথম আমি চিন্তা করলাম যে এখানে তো কেউ বাংলাদেশের ফ্ল্যাগটা ইয়ে করেনি, চিন্তা করলাম কাকে করা যায়। তখন টিলু সিদ্দিকী, আমি বললাম যে না, বঙ্গবন্ধুর একজন, যাকে দিয়ে আমি এই ফ্ল্যাগটা উত্তোলন করতে হবে আমার টাউন হলের উপরে। 16 ডিসেম্বরে আমি রিকোয়েস্ট করলাম টিলু সিদ্দিকীকে যে আমাকে একটু এসে ইয়ে করো। সে আমার কলিগ ছিল, এমপি, সে এসে সম্মতি দিল, সে এসে ইয়ে করলো। এই জিনিসটা কিছু না, জিনিসটা বলতেছি যে ইন্টিগ্রেশনটা শুধু আমাকে জানাতে হবে আমার কালচারটা, আর সাথে সাথে এই দেশের কালচারটাকে আমাকে নিতে হবে। সেই সুবাদে একটা কথা বলি যে জিয়া ভাই যে বলছিল যে ইন্ডিয়ার অনেক ছেলেপেলে যারা আছে তারা চলে গেছে সিলেট থেকে, কিন্তু এখনো সিলেটের, সে একটা উদাহরণ দিব যে আমি একটা প্রজেক্টকে আমি ফান্ডিং করতেছি, ওরা ইন্ডিয়া, আমি প্রথম মনে করলাম যে ওনারা ইন্ডিয়ার, ওনাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলি, কারণ তো কিন্তু ওরা বললো দাদা আপনি শুদ্ধ ভাষায় কথা বলেন, কারণ আপনি সিলেটি ভাষায় কথা বলেন, আমরা সিলেটি। হোয়াট, ওরা সংস্কৃতি মোনা, আপনারা চিনবেন মহামায়া, ভালো সঙ্গীত শিল্পী, ওর ছেলে আইটিভিতে অল্পের জন্য ট্যালেন্টেড ইয়েতে চলে গিয়েছিল, খুবই ভালো, কিন্তু ইন্ডিয়াতে চলে গেছে, কিন্তু এখনো ওদের অন্তরে সিলেট রয়ে গেছে। জিয়া ভাই বলতেছিলেন আগে, এই থেকে আমি একটা চিন্তা করলাম যে না, সিলেটিরা যেখানেই যাক না কেন তার ইয়েটা কিন্তু রয়ে গেছে। এদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, অনেকে আমাদের মৌলভীবাজার এরিয়াতে গেছে, আমাদের মৌলভীবাজারটা কেমন আছে, আমার বাবা চলে গেছিল, এই জানতে চায়, তাদের একটা টান আছে। যাই যেটা বলতেছিলাম যে সিলেটের, ওই দিক থেকে তখন আরম্ভ করলাম যে আমি কাউন্সিলর ইন্টিগ্রেশন, এবং তারপর চলে গেলাম মেয়র হিসাবে, আমি বাংলাদেশে ভিজিট করলাম। বাংলাদেশে ভিজিট করে সম্মানিত প্রধানমন্ত্রী ওনার সাথে সবার সাথে দেখা করেছি আমার ডেলিগেশনকে নিয়ে। ওইখানে একটা জিনিস আমি চিন্তা করলাম যে আমাকে ডিসকাস করতে হবে এজ এ পলিটিশিয়ান, সামাজিক সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে। যেমন আমি তখন ল মিনিস্ট্রিতে আমার সাথে গিয়েছিল, আমাদের এমএলএ ছিল ডেপুটি আমাদের অ্যাটর্নি জেনারেল,
শ্যাডো অ্যাটর্নি জেনারেল। আমি ল মিনিস্টারের সাথে দেখা করে আমি বললাম যে দেখুন, আমাদের বৃহত্তর সিলেটের যারা লন্ডনে আছে তাদের সমস্যাটা হচ্ছে তারা প্রচুর জায়গা সম্পত্তি কিনেছে বাংলাদেশে, কিন্তু তারা এখন এগুলো না ভাগ বাটোয়ারা করতে পারতেছে, না নিজের ছেলে পেলেদের নিতে পারতেছে, এবং তারা অনেক কষ্ট করতেছে। উনি ল মিনিস্টার, উনি ভেরি গুড নলেজেবল। তিনি বললেন যে দেখো জেনারেল সাহেব, এটা তো ইয়ের সমস্যা না, এটা তো লর সমস্যা না, এটা সমস্যা হচ্ছে সামাজিক সমস্যা। বিকজ ল তো আপনাকে আইডেন্টিফাই করে দিচ্ছে আপনার সম্পত্তি আপনি পাবেন, কিন্তু আপনার সামাজিক যে সমস্যাটা সিলেটে আছে, ওই সামাজিক সমস্যার জন্য আপনাকে বাট বাগোটার করতে পারতেছেন না, আপনি কেউ আনতে পারতেছে না সেগুলা। তখন আমি চিন্তা করলাম না, আমাকে চিন্তা করতে হবে কিভাবে সিলেটে যারা আছে তাদের সাথে আমাদের একটা পার্টনারশিপ বিল্ড করতে হবে। তাদেরকে they should understand about the problem what we are facing in here, our generation, our old generation. They need to understand this kind of thing. আমি বললাম যে না, এখন থেকে কিছু করতে হলে জিয়া ভাই যে প্রজেক্ট গুলো করছেন বাংলাদেশে, আমার ছেলে ডাক্তার, এখানে ডাক্তারি পড়তেছে, পাস করে ফেলছে ডাক্তার সেকেন্ড ইয়ার, সে যে যাবে বাংলাদেশে গিয়ে কাজ করবে, সে কাজ করতে হলে সে যদি বলে না আমি যাবো বাংলাদেশে গিয়ে একটা প্রজেক্ট করবো, যখন গিয়ে দেখবে যে সে যে প্রজেক্টটা করলো 2 বছর পরে প্রজেক্টটা কিছুই ও পাচ্ছে না, তখন সে বলবে না আমি আর জীবনে বাংলাদেশে যাবো না। তাকে একটা পার্টনারশিপ বিল্ড করতে হবে যে বাংলাদেশে যারা আছে, যে আমি একটা ধর একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমি 5 তলা একটা বাড়ি বানাবো, বাড়ি 5 তলা বাড়ি বানানোর পর আমার ভাই যদি বাংলাদেশে থাকে, সে মনে করে আমার ভাই তো করছে বাংলাদেশে, এই বাড়িটা আমারই না। এই 5 তলা বাড়ি বানানোর আগেই আমাকে পার্টনারশিপ করতে হবে যে না, এই বাড়িটা করার পর তুমি যদি আমাকে এটা দেখাশোনা করো, তুমি এই পার্সেন্টেজটা তুমি পাবে, বা একটা ফ্ল্যাট পাবে, বা এই একটা জিনিস পাবে। এই ধরনের থিঙ্কিং আমাদেরকে বিল্ড আপ করতে হবে। কারণ আমরা সিলেটের জন্য কাজ করতেছি, বা নট অনলি সিলেট, ওল বাংলাদেশের জন্য যারা আছি। এখন অনেক লোক বিভিন্ন জায়গা থেকে এখানে আছে, ওরাও কিন্তু সিমিলার কথা বলতেছে যে আমরা অনেক কিছু করছি কিন্তু আমরা যেতে পারতেছি না। এতে হচ্ছে কি যে আমাদের যে ছেলেপেলেরা, ইয়ং ছেলেপেলেরা যারা দেশের জন্য কিন্তু পাগল, যেতে চায়, কিন্তু তারা যেতে খুচুট খায়। অনেক ছেলেরা, আমার অনেক ক্লায়েন্ট আছে যে যারা আসে কাঁদে, বলে আমি সারা জীবন কষ্ট করলাম কিন্তু আমার ছেলেরা যেতে চাচ্ছে না। গিয়েছিল দেশে, গিয়ে যখন দেখলো যে জায়গা সম্পত্তি নিয়ে বন্টন নিয়ে যখন ঝগড়া বিবাদ হয়, তখন বল চলো বাবা দেশে যেতে চলো। এখানে আসার পর সে সারাটা জীবন কষ্ট করছে, দুঃখিত থাকে। আমাদের প্যারেন্টস দেখতে এই জিনিসগুলোকে শেয়ার করতে হবে বাংলাদেশে গিয়ে। আমরা যারা কমিউনিটি আছে, আমার একাত্ম না, আপনি আপা বলেন, জিয়া ভাই বলেন, যারাই কমিউনিটিতে জড়িত আছে, আমাদেরকে সেটা লাউডলি বলতে হবে বাংলাদেশে গিয়ে, না পার্টনারশিপ বিল্ড করো বোথ সাইড। আপনারা বলবেন যে বাংলাদেশ থেকে একজন খেলোয়াড় এনে খেলা, আমার এখানে অনেক শিল্পী আছে, আমারও এখানে অনেক বাংলা এদেশে গ্রো আপ করছে, তাদেরকে বাংলাদেশে ইনভাইট করো, তাদেরকে নিতে বলো, তাদেরকে দেখতে বলো। আমার ছেলে ডাক্তার এখানকে, তাকে ইনভাইট করো বাংলাদেশে, যে কোনো প্রজেক্টে যাও, সে কথা বলুক। যেভাবে জিয়া ভাই প্রমোটও করতেছেন যে এইসব গুলা, এই ধরনের যারা আছে করতে হবে। অনেক ট্যালেন্টেড, অনেক অনেক আমাদের বৃহত্তর সিলেটের ট্যালেন্টেড লোকগুলো আছে। এবং আমি ধন্যবাদ জানাই যে ভাই, যেটা আপনি যে একটা পদক্ষেপ নিয়েছেন, সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, ভবিষ্যতে অনেক অনেক দূর আমরা এগিয়ে যাব। আপনি চিন্তা করে দেখেন, এই লন্ডনে বৃহত্তর সিলেটিরা ছাড়া রেস্টুরেন্ট ব্যবসা যেটা, সেটা কে করেছে? সিলেটিরা করেছে। আপনি আজকে দেখেন, আজকে যে মানুষ মুসলমান মরার পর ওকে দাফন কাফন করতে হবে, কে করেছে? মুসলমানরা, সিলেটিরা করেছে। আপনাদের এদেশে যতটা মসজিদ দেখবেন, ম্যাক্সিমাম মসজিদ এর প্রতিষ্ঠাতা সিলেটিরা। কিন্তু এখানে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে জিনিসটা, জিয়া ভাই একটু আগে বলছিলেন যে আমাদের বাচ্চাদেরকে কি আমরা কি পারতেছি যে আমাদের ইয়েকে জয়েন্ট আপ করতে, যেটা হচ্ছে যে কালচারালি যে জিনিসটা, কিছু কিছু আমাদের অনেক ছেলেরা কিন্তু আমরা হারিয়ে যাচ্ছি মেইন কালচার থেকে। অনেকেরা চলে যাচ্ছি, যে আমি অনেক ছেলেদের কথা বলছি, তারা বলে আমি প্রথম মুসলমান। আমি বলি বাবা আমিও তো মুসলমান, তুমি যেমন মুসলমান, আমি তারপর আমি বাঙালি। যে কালচারালি ডিফারেন্ট, কালচার এন্ড রিলিজন টু ডিফারেন্ট থিং। এইখানে আমাদেরকে কাজ করতে হবে। এই দেশে আমাদেরকে জানাতে হবে, ইয়েস আমি মুসলমান কিন্তু আমি বাঙালি, আমি সিলেটি।
আমি শুটকি ভর্তা ভাত খাই, আবার আমি এখানে ফিশ এন্ড চিপসও খাই। এই দুটোই আমাকে বুঝাতে হবে, আমাকে জানাতে হবে কমিউনিটি হিসাবে। যেটা বলছিলাম, তারপর ওইখান থেকে 2006 থেকে এখন পর্যন্ত যেভাবে আমি কাউন্সিলে আছি অ্যাজ এ কাউন্সিলর। তারপরে আমি কমিউনিটি সেন্টারে মোর দেন 10 ইয়ার্স কাজ করেছি। এখন আমি একটা শেল্টার অ্যাকোমোডেশনে কাজ করতেছি, হাউজিং ম্যানেজার, যেখানে বৃদ্ধ লোকেরা থাকে। কিন্তু আমার মেইন এইম হচ্ছে যে একটা হচ্ছে এই দেশে কিভাবে যেগুলা যারা লো মেক করে তাদেরকে আন্ডারস্ট্যান্ড করানো, যে আমাদের যে বৃদ্ধ লোকেরা আছে তাদের জন্য কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট ডে সেন্টার, কালচারালি অ্যাপ্রোপ্রিয়েট আপনার নট অনলি ডে সেন্টার, কেয়ার হোম, এইসব জিনিস কিভাবে বিল্ড আপ করা যায়, যেখানে প্রচুর বাঙালিরা আছে। এই যে ব্যাপারে আমি কাজ করতে চাই। এবং বাংলাদেশে আমি চাই যে টিয়াবাইদের সাথে সবাই থেকে কাজ করে, যে আমার ছেলে যারা আছে, যেমন আমার ছেলে ডাক্তার আছে, আর একটা ছেলে আছে যে পিডাব্লিউডিতে কাজ করছে, এবং মা বাবা যারাই ট্যালেন্টেড আছে, তারা কিভাবে এই এক্সপার্টিস যেগুলো আছে বাংলাদেশে কাজ করবে, কিন্তু বাংলাদেশে কাজ করে যাতে বাংলাদেশ সম্পর্কে একটা সুন্দর একটা ধারণা, যেই বাংলাদেশ আপনি আমি স্বপ্ন ধারণ করেছি, যে বাংলাদেশ আমরা ছোটবেলা দেখে এসেছি, সেই বাংলাদেশটাকে ওরা খুঁজে পায় এবং তারা যাতে হারিয়ে না যায়। থ্যাংক ইউ জিলান চৌধুরী। খুব সুন্দরভাবে জিলানি অনেক কথা বললেন, যে কথার মধ্যে আছে যে আমরা যুক্তরাজ্যে গিয়েছি, ওখানকার চ্যালেঞ্জ হলো কি, ওখানকার চ্যালেঞ্জ উইদিন দ্য কমিউনিটি, আউটসাইড দ্য কমিউনিটি, এবং সেটা ফেস করার মর্মার্থ উনি বুঝেছেন এবং এভাবে চিন্তা ভাবনা করছেন। যেটা প্রথমে যে বাংলাদেশকে তুলে ধরা, বাংলাদেশের ফ্ল্যাগ তুলানো, এটা আমাদের একটা হেরিটেজ। প্রত্যেক দেশ থেকে বিদেশে, আমেরিকাতে যেরকম আমেরিকান, ইটালিয়ান, আমেরিকান চাইনিজ, আমেরিকান জুইশ, প্রত্যেকে তাদের কালচার মেনটেন করছে উইথ রেসপেক্ট। এন্ড আমরা আমাদের স্বাধীনতা কেউ হাতে তুলে দেয় নাই, আমরা এটা আর্ন করেছি, যুদ্ধ করেছি। সুতরাং সেটা আমাদের একটা প্রাইড, বিরাট প্রাইড কম্পেয়ার টু এনি আদার কান্ট্রি। যুদ্ধ করে 30 লক্ষ শহীদ হয়ে যে স্বাধীনতা এনেছে, সেটার জন্য যে আমাদের যে পতাকা, সেটা তোলার গর্ব আমাদের থাকবেই। এবং জিলানি এটা করে দুইটা জিনিস করেছেন। একটা করেছেন যে বাংলাদেশের ওখানে যারা আছে তাদেরকে প্রাউড ফিল করানো, আর বিদেশ থেকে বোঝানো যে উই আর ভেরি স্ট্রং, আমরা খুব প্রাউড অফ আওয়ার হেরিটেজ। সেকেন্ড হচ্ছে যে বাংলাদেশের যে কথাগুলো বললেন, এজ ওল্ড ইস্যু, যে অনেক কষ্ট করে 7 দিন কাজ করে দেশে টাকা পাঠালেন লন্ডন থেকে, চাচা ভাতিজা তারা মনে করলো এটা তাদেরই, তারা এটাকে ঠিক না বুঝে তারা এটা মিসইউজ করলেন। ফ্যামিলির মধ্যে যে ভালোবাসা ছিল সেটা বিঘ্ন হলো। এটা করতে করতে একটা অনেক সময় খুব বিট্রে হয়েছে, অনেক সময় কষ্ট হয়েছে। এটা কেন হয়েছে? এটা আনপ্ল্যান্ড ছিল। ভাতিজা বা ভাই বা আমরা মনে করতাম হতো আমাদেরই, কিন্তু আসলে তো সমাজের পরিপ্রেক্ষিতে অনেক সময় নিড চেঞ্জ হয়। তো এই যে এখন যেগুলো করা, এগুলোর জন্য যে প্ল্যান করে করা, যে আমি ইনভেস্ট করব, তুমি আমার পার্টনার। আগে কোনো কিছু লেখা হতো না, মনে করা হতো যে আমি করে ফেললাম, এটা আমাদেরই থাকবে, সবাই মিলে থাকবে। ওটার মধ্যে একটা ইনোসেন্স ছিল, ওটার মধ্যে একটা সৌন্দর্য ছিল। কিন্তু আমার বন্ধু কর্নেল সালাম, সে ছিলেন ইংল্যান্ডে কাউন্সিলর হিসাবে, ফার্স্ট সেক্রেটারি, সে অনেক কিছু দেখেছে। সো আমি কিছু জানি। আমার মনে হয় এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন আমাদের সময় আছে যে এই যারা লন্ডনে আছেন কিন্তু বুকের মধ্যে ছিলেন, তাদেরকে দেশে কাজে লাগাতে হলে বা সম্মান দেখাতে হবে। প্রবাসীদের সম্মান অনেক কম, এখনো প্রবাসীদেরকে সম্মান দেখানো হয় না। এই সিলেট সম্মানের একটা উদ্দেশ্য হচ্ছে আমরা যে কন্ট্রিবিউট করতে পারি বাইরে থেকে, সো উই ক্যান ক্লেম আওয়ার একটা রাইট বাংলাদেশে। সেটা কিন্তু আমাদেরই কেউ দেবে না, আমাদের কেউ কোনোদিন দেয় নাই। আমাদের নিজেরাই নিতে হবে, দখল করতে হবে, যেটা করা সম্ভব। আমি মনে করি তার মধ্যে এই যে আইনমন্ত্রী, এখানে অনেক জিনিস আছে, যেমন জিলানি ব্রিটেনের অনেককে নিয়ে গেছেন যারা সরকারি কর্মকর্তা অথবা মন্ত্রী পরিষদের। এই যে একটা পাওয়ার, এটা কিন্তু বাংলাদেশের জন্য গর্ব, কিন্তু আসার পরে এগুলো যেন খুব একটা দাম দেওয়া হয় না।
এটাকে আরো অর্গানাইজ ভাবে করতে হবে, যে প্রবাসীদের মূল্যায়ন আমাদের নিজেদের করতে হবে। আমরা চাইবো না, চাইলে কেউ দেবে না, নিজেদেরই করতে হবে। সেটাই সিলেট বিশ্ববিদ্যালয়ের একটা উদ্দেশ্য হচ্ছে যে দেশ এবং প্রবাসের মধ্যে যে সম্পর্ক সুদৃঢ় করা, একজন আরেকজনকে বোঝা। তো আমি আশা করব জিলানির সাথে এই ব্যাপারে আমার অনেক কথাবার্তা আরো হবে, এবং তার যে সন্তানরা কিভাবে তাদেরকে আমরা ইয়াং জেনারেশনকে ওয়েলকাম করতে পারি, তাদের এক্সপার্টিস, তাদের অ্যাফেকশন, তাদের ফিলিং কাজে লাগাতে পারি। তো ইংল্যান্ডেও তারা যেন ভালো করে, বা যে কোনো জায়গায়, এবং বাংলাদেশেও তারা যেন কিছু করতে পারে, কারণ এটা আমাদের বিরাট একটা রিসোর্স। আমি এখন যাব মাহবুবার কাছে, শিউলির কাছে জানতে চাই বাংলাদেশের প্রজেক্ট যেটা শিউলি বলছিল যে আমরা রোহিঙ্গাতে কাজ করেছি, সদরঘাটে কাজ করেছি, একটু জানতে চাই। এই যে কাজগুলো যেগুলো আমি আই এম এ ভলান্টিয়ার, আমার হাজবেন্ডের যে চ্যারিটি, উনি একজন ডাইরেক্টর, হি ইজ অ্যান এক্স ইউএন ডিপ্লোম্যাট। সো উনি বিভিন্ন চ্যারিটির সাথে কনসালটেন্ট মনিটরিং করেন উনি দেশে। সো দেশে বাংলাদেশের যে প্রজেক্টগুলা, ওইগুলা স্ট্রিট চিলড্রেন প্রজেক্ট। there's also ওই যে প্রস্টিটিউশন কিভাবে কমানো যায়, those to take them off the street। তারপরে রোহিঙ্গার ওইখানে ক্যাম্পের মধ্যে যে ওদেরকে ফ্যাসিলিটিস দেওয়া অ্যান্ড সাইকোসোশাল যে কাজ করানো হয় ওইখানে। সো অল সোর্স ওনার বিভিন্ন, সিলেটে আছে, চিটং, এভরিওয়্যার মোরলেস সব জায়গায়। অ্যান্ড উইদিন দিস প্রজেক্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইজ এডুকেশন, কে বাচ্চাদেরকে স্ট্রিট থেকে ওঠানোর পরে ইউনো ইমিডিয়েট রেস্কিউ প্ল্যানস যেগুলো হয়। অনেক বাচ্চারা আছে যে রেলওয়ে স্টেশনের ওইখানে শুয়ে থাকে, ও দে বিন অ্যাবডাক্টেড, চাইল্ড ট্রাফিকিং যেগুলা। তো ওইগুলা পুলিশ বা বিভিন্ন অর্গানাইজেশন যেটা দেশে আছে ওনার সাথে, যেটা আপনারা বলতেছেন পার্টনারশিপ ইজ ফান্ডামেন্টাল। আমরা এইখান থেকে বসে we can't run a project. My husband works in 16 countries and they're all charity links, very sensitive projects. But the only way যেভাবে এগুলা successful হয় এই যে project, you know, like partnership করে you find out কে কি হচ্ছে ওইখানে, who are the partner, what are the projects যেখানে exist করে, তারপরে ওদের সাথে বসে monitoring, you know, let's work together, এইটা আমাদের plan, you know, how we going to work, and then regular monitoring. এইটা যদি হয়, you can start off anything and you আপনি physically আপনার থাকতে হয় না। The problem rises যখন আপনি একটা কিছু অনেক আছে যে they'll start off, এই যে এতিমখানা বা সবাই আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ আমাদের টাকা আছে, অনেক সময় we can get a lot of money together। আর আমাদের বাঙালিরা very charitable, আমরা you know we can get hundreds of thousands pounds together যদি আপনি যদি বলেন I want to start an orphanage। But orphanage আপনি শুরু করার পরে what is going on there, sexual abuse, this, that, you know, mandatory যে জিনিসগুলো আছে, are they in place? তো ওইগুলা কে দেখবে? আপনি আমি এখান থেকে বসে বিল্ডিং বানিয়ে দিয়ে দিলাম, right? But we can't do that. আমরা physically ওখানে থাকতে পারবো না। যার কারণে we need somebody trustworthy there, and as a result আমাদের দরকার যে we find projects and we select them. Recently 3 মাস আগে আমি ইউগান্ডাতে ছিলাম, my husband and I we've picked up Uganda। ওইখানে যাওয়ার পরে আমরা মানে ওদেরকে বলছি, বিভিন্ন চ্যারিটি যারা আছে ওরা we said this is what we want to do, আমরা ইনভেস্ট করব, আমরা this is what we want to do। যারা ওইখানে প্রজেক্টস অলরেডি এক্সিস্টিং প্রজেক্ট, আমরা একটা সিলেক্টিং ইন্টারভিউ যেভাবে করা হয় শর্টলিস্টিং, we shortlisted various projects। তারপরে দেখা যায় শুধু 3টা সাকসেসফুল। আফটার দ্য মনিটরিং ওরা যে এভিডেন্স গুলা দিচ্ছে, আমরা এই করছি সেই করছি, অনেক সময় আমরা গেছি দেখা যায় আজকে গতকালকে পেইন্টিং করছে, লিফলেট বসাই দিছে, you know, just to fabricate যে ওরা you know existing charities just to take money। Likewise আমাদের দেশেও এরকম হয়। আপনি যেটা বলছেন জিলানি ভাই, আমার ছেলে he's in his final year in dentistry। আমার জমজের মধ্যে একটা ডেন্টিস্ট্রি করতেছে, আর একটা he's finished his degree and is in fashion and merchandising। আমার ছেলেকে আমি বলছিলাম first he wanted to do neurosurgery। তখন আমার আম্মার my mom was diagnosed with mouth cancer and ও একটু ইমোশনালি হয়ে বলছে no I want to eliminate, I want to understand mouth cancer, what is it। তো সে ওর ইয়েটা পুরো ক্যারিয়ারটা চেঞ্জ করে ফেলছে। আমি ওকে 2015-এ আমি যখন চ্যারিটি কাজের জন্য দেশে গেছি, I took him everywhere।
আমি ওকে বলছি you need to see what is going on, right? তোমার এই luxury life আলহামদুলিল্লাহ যেটা তোমরা পাইছো, that's not what life is about. Life is about giving. I am going to put everything I have in your education because I don't want you to give me anything. ও আমাকে বলছে, মা, I will give you the best teeth ever. I said, আমাকে দাঁত দেওয়ার দরকার না. I don't need sparkling teeth. I want you, কিছু আমাকে দিতে চাও, I want you to do it for the community, for our people. যারা basic check-up-এর জন্য, they are then diagnosed with serious problems. And where does it start? আমাদের দেশে যে পান খাওয়ার একটা ইয়ে আছে, from that. So আমি ওকে যখন নিয়ে গেছি, he saw, or his eyes were opened. So this is what we need to see. We need to show the beauty of আমাদের দেশ. Yes, we have a certain lifestyle here, but that doesn't mean that, আমরা দেশে গেলে we can't contribute. আমার ছেলে, I sent him to Tanzania for 3 months, 3 weeks, Tanzania Morogoro hospitale, training এর জন্য. I wanted to do the same in Bangladesh, but like Zia bhai and Jilani bhai, what you said, দেশে আমি যখন চাচ্ছিলাম ওকে with partners, আমার মামাতো বোনের জামাই ওনার হসপিটাল আছে, it was almost like, okay, ওকে পাঠিয়ে দিয়ে দাও, he was a showpiece. আমার ছেলেকে আমি showpiece বানানোর জন্য পাঠাইতেছি না. I want him to learn. I spent £5,000 in Tanzania 3 সপ্তাহের জন্য. এই টাকাটা যদি আমার দেশে যাইতো, to facilitate আমার বাচ্চার safety and all of that. How many doctors need placements? How many doctors or other professional? আমাদের যে profession, mental health, are you trying to tell me যে আমাদের volunteers এর দরকার নাই? I have every week, I have psychotherapists, trainers, যারা বলছে, can I have a placement in your place? আর সাদারা তো জানেন, ও আমাদের কমিউনিটি যারা আছে, children nowadays, they want that, it's something different for them. So we can't set that platform in Bangladesh because we don't have anybody there. আমরা ওই trustworthy কাউ নাই যার কাছে আমাদের ছেলেরা, like even myself, আমার ছেলেকে যদি আমি পাঠাই নাই, I sent him somewhere else, I don't think somebody else is going to do that. আমি অন্য মা বাপ থেকে expect করি না, because I didn't feel safe. This is what we need to establish. We need to, if our future generation is going to go and work there, is going to go and want to live there, we need to create an environment where আমরা ওদের safety or আমাদের safe, like মনের সান্ত্বনা যেটা. At the moment, my son's studying in Bulgaria. আমি ওকে বুলগেরিয়াতে পাঠাইছি, কিন্তু আমার নিজের facilities, বাড়ি গাড়ি সবকিছু আছে. I did not send him there to Bangladesh because I didn't feel secure enough. That's what we need to do. Partnership, and I totally agree, is so important. And, Amra, future, there's so many bright children. There's so much that's coming out. Amader Bengali community, chele, meye, shobai, highly educated, but they won't go and do anything there because they're not comfortable. মা বাবারা এই তো স্টোরি সবাই, আমার তোমার চাচা নিয়ে গেছে সবকিছু, তোমার অমুক নিয়ে গেছে, যাওয়ার পরে the threat of some sort of intervention from families which will put their children at risk. This is what we need to do. We need to provide safety, so I think partnership is a very good idea. Absolutely. So eloquently, Mahbooba, you said very important issues, actually obstructions. I think I'm lucky because I'm she ICU specialist, pulmonary specialist. I took her there with me when she was fourth year medical student, and then introduced her to Dhaka Medical College. So she's only doing a lot of good things just because I introduced her to the right people. I think we should do similar thing. We have to organize a strong group, even a dental group. The best dentistry, whatever best thing are happening, ki shikbe, ki contribute korbe, your son can go and contribute. Just randomly, tomar khalato bhaiyer হাসপাতালে পাঠালে হবে না. We have to send it to the project, একটা project বানিয়ে. If I know the names and the specialty from England, if you give me the name and specialty, আমরা এই 20টা children, যারা young professionals, they want to do something, I can work on these things. America থেকে I can get similar, and we can find out the partners. That's the reason we are doing this Vishwa Sirat Sammelan project, so we can connect those children. So আমরা যখন থাকবো না, তখন তাদের continuationটা তারা করতে পারবে with pride and dignity. So thank you very much for telling eloquently
the issues. So I'll be in touch. Just make a list. What are the subject you want to develop partnership? It doesn't have to be in Sylhet. It can be in Bangladesh, anywhere where the best situation. আমি জানি একটা ছেলে আমেরিকাতে থাকে, he went 12 years, twice a year. He's a maxillofacial surgeon. He's a dentist and also he's a MD. So he's planning to start a maxillofacial hospital. Your son can work with him. He's a professor at New Jersey Medical College. So not only Bangladesh, we have connection with other countries যেখানে expertise আছে যারা mentor করতে পারবে, mentoring করতে পারবে younger গ্রুপকে। So আমি জিরানির কাছে যাব। Your last comment. বলেছিলাম যে একটা জিনিস হচ্ছে যে আমাদের ছেলেরা যাবে, দুটো জিনিস আমাদের করতে হবে। একটা জিনিস হচ্ছে যে আপনি যদি এদেশে যারা ইন্ডিয়ান আছে, হ্যাঁ, ওকে যদি জিজ্ঞাসা করেন ইয়ং ছেলেকে, আমি জায়গায় এক্সপিরিয়েন্স, তুমি কোথা থেকে আসছো? আমি তখন একটু ডিপে যাওয়ার জন্য বললাম, তো ব্রিটেন তো ঠিক আছে, আমিও ব্রিটিশ, তুমি ব্রিটিশ, তুমি অরিজিনালি কোথা থেকে আসছো? না, আমার অরিজিনালি ইন্ডিয়ার কোন প্রভিন্স, তারপর আপনার উগান্ডা এনে মানে সে বলতেই পারতেছে না। আমাদের ছেলেদের সেই অবস্থাটাই হবে যদি আমরা কানেকশন বিল্ড না করতে পারি। বলেও আমি সিলেট থেকে আসছিলাম, কিন্তু আমি বলতে পারেন এই জিনিসটা। একটা জিনিস হচ্ছে যে আমরা যারা এই দেশে আছি, যে আরেকটা জিনিস করতে হবে, যে আমাদের যে ইয়াং ছেলেদের, যেমন আমি কয়েকটা অনুষ্ঠান এখানে, এই বাংলাদেশ সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হয়েছে, আমাদের মতো যারা সমাজ, এরা গিয়ে করি কি আমাদের ইয়াং ছেলেদেরকে সেই বাংলাদেশের রাজনীতি নিয়ে এখানে ব্যস্ত হয়ে যায়। সেটা কিন্তু এদেশের ছেলেপেরা বোর ফিল করে। ওদেরকে আপনাকে যখন একটা অনুষ্ঠান করবেন, ওদেরকে দেখাতে হবে। যেমন আমি এখানে একটা অনুষ্ঠান করেছিলাম, ওইখানে এনেছিলাম একজন ইংলিশ ভদ্রলোক, এলএসির প্রফেসর, I think doctorate with Bengali, yeah. He knows everything about Nozrul better than me or anyone else because he did it. আমি ওকে আনছি, কিন্তু আমাদের জেনারেশনটা ওর এটা ভালো পায় নাই, কিন্তু ইয়াং জেনারেশনটা ভালো পাইছে। আমাদেরকে এই চ্যালেঞ্জ গুলো মোকাবিলা করতে হবে, আনতে হবে। এটা আমাদের ইয়াং জেনারেশনদেরকে যারা ইংলিশে কথা বলতে হবে, বুঝাতে পারে যে জিনিসটা করতে হবে, এই জিনিসগুলো আমাদের করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এখন আরেকটা যেভাবে হয়তো জানা আছে যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল, উনি আমাদের সিলেটের সপুবাই ডাক নাম আমরা বলি, প্রিন্সিপাল হয়েছেন আর কি। উনি মৌলভীবাজারেরই। উনাকেও আমরা ইয়ে করতে পারি যে উনি কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। এবং একটা এবং যে জিনিসটা যেভাবে বলছেন যে এটা আমরা সূচনা করেছেন, আপনারা যে জিনিসটা করতেছেন খুবই সুন্দর। আমি খুবই কৃতজ্ঞ হব যদি আপনাদের কোন কাজে আমাকে লাগাতে পারেন, আমাকে বলেন যে কোথাও যেতে হবে, কি করতে হবে। আই এম হ্যাপি টু পার্টিসিপেট মাইসেলফ, বিকজ আই ওয়ান্ট আমার যে পূর্ব জেনারেশন যারা আছে, আমরা এমন কিছু করে যাই যেটা যে আমাদের পরবর্তী জেনারেশন ফিল করে যে না, আমরা কিছু একটা করে গেছি ওদের জন্য। ওরা ফিল করে যে সিলেট ওদের বাড়ি, বাংলাদেশ ওদের বাড়ি। ওরা ফিল করে নিশ্চিন্তায় ওরা যেতে পারে। এবং এই দেশেও যেটা কানেক্টিং, আমি চিন্তা করে দেখেন, আগে একটা মানুষ লন্ডন বলা হইতো যে সিলেটের লোকদেরকে ওরা তেজগাঁ বিমানবন্দর চিনে, আর চিনে হিথ্রো, হ্যাঁ, কথা ছিল। কারণ হিথ্রোতে আসার পরে একজন ইয়ে করে আসছে। এই জিনিসটা আমরা হারিয়ে ফেলতেছি। আমেরিকাতে বলুন, সব আমরা হারিয়ে ফেলতেছি। আমরা যেন এই জিনিসটা হারিয়ে না ফেলি, আমরা যাতে কানেক্টিভিটি আমরা করতে পারি। আমি আমেরিকাতে গেলে বা কানাডাতে গেলে আমার ছেলে যাতে জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে, জিয়া ভাইয়ের মেয়ের সাথে যোগাযোগ করতে পারে, যে আমার একটা দরকার, ঠিক আছে, জিয়া ভাইয়ের মেয়ে ওখানে আছে, আমি একটা টেলিফোন করি, যেটা আমাদের মধ্যে ছিল, তাই না? যেমন আমাদের এই জিনিসটা আমরা কিভাবে বিল্ড আপ করতে পারি, যেটা এই সংগঠনের মাধ্যমে হবে আমার আশা ভবিষ্যতে। এই বিল্ড আপটা আমরা করে যাবো আমাদের পরবর্তী জেনারেশনের জন্য, যারা যেখানেই যেন পৃথিবীর যেখানেই দেখো সিলেটি একজন আছে এই ফিল্ডে, আমি অসুবিধা আছে, ওকে টেলিফোন করলে ও আমাকে সাহায্য করবে। পৃথিবীটা হচ্ছে একটা লাডার, এই লাডারের কানেক্টিভিটি না থাকলে কেউ উঠতে পারবে না। আমরা একজন আরেকজনকে সাহায্য করতে হবে। আমাদের ছেলেপেলেরা আমাদের কাছ থেকে, কেউ যদি এদেশের পলিটিক্সে এসে জয়েন করতে চায়, অ্যাডভাইস দরকার, I'm happy to help him. What is my specialty? Thank you. How will help him? This is I want to
থ্যাংক ইউ যে Thank you very much. You eloquently said exactly the connectivity. Connectivity ছাড়া, নেটওয়ার্কিং ছাড়া, এটা আমাদের হেরিটেজ, এটা আমাদের দরকার, এবং ইনশাআল্লাহ উইল ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট। আই ডেফিনেটলি নিড ইউর হেল্প, কারণ একা তো কিছু করতে পারবো না, কারণ আমরা এক এক জায়গা থেকে যেখানে আছি সেখান থেকে আমরা করার চেষ্টা করব। মাহবুবার কাছে যাব ফর ইউর লাস্ট কমেন্ট। I'd like to say thank you very much. আমি এত এনজয় করছেন, I'm been totally inspired by Jelani Bai's journey, and also a pleasure আপনার সাথে পরিচয় হয়েছে, and inshallah if there's anything that I can do, I'm more than happy to contribute, and you know, I'm sure my partner would be the same as well. But একটা জিনিস I just want to add, if we do arrange anything for children, one of the most important thing to do is maintain time. আমি অনেক অনুষ্ঠানে আমি যাই নাই, বিকজ আমাদের কমিউনিটিতে ইভেন ফ্রম ওয়েডিং টু বার্থডে পার্টিস টু জাস্ট ফাংশনস আমরা টাইম করতে পারি না, সেজন্য আমাদের বাচ্চারা যেতে চায় না। সো দ্যাটস সামথিং, আর আমরা যদি টাইমের ইম্পর্টেন্স না দিতে পারি, দেন দেয়ার ইজ নাথিং, ইউ নো, এভরি সেকেন্ড কাউন্টস। সো that would be something I'd like to look forward to seeing happening within our community there. But thank you very much. It's an honor to have met you both. Thank you. Thank you. টাইমের ব্যাপারটা আমি একটু হাসি মনে, কারণ আমিও এক্স্যাক্টলি তোমার মতো মনে করি, এবং আমি নিজে যেহেতু প্রফেসর আমি এরকম করি। কিন্তু একটা ইন্টারেস্টিং আমার এক্সপিরিয়েন্স হয়েছে, বস্টনে একটা কনফারেন্সে গিয়েছি, একটা সময় সেমিনার, আমি সেমিনারের চেয়ারম্যান, আমি ছাড়া কেউ নাই। I was very frustrated, half an hour চলে গেছে, স্পিকারও আসে না, অডিয়েন্সও আসে না। তখন দুইটা ইয়াং মেয়ে আসছে, ওরা এখানেই বড় হয়েছে, আমাকে বলে ওয়াই আর আপসেট আঙ্কেল। আরে মানে তোরা তো আমাদের বকিস আমরা যে দেরি করে শুরু করি। নো, ইটস এ বাংলা থিং, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমরা এখানে আসবো, গল্প করবো, 1 ঘন্টা পরে শুরু করবো, ইটস নট এ মেজর থিং, ইটস নট অফিসিয়াল ওয়ার্ক, টেক ইট ইজি আঙ্কেল, ডোন্ট গেট আপসেট। আমার হঠাৎ মনে হলো আমাদের বাচ্চারাও স্মার্টার হচ্ছে, তারাও শিখছে যে আমাদের কালচারটাকে তারা কিভাবে মেনে নিবে। But I guess you're right, it's not সবাই তো এটা করবে না। But anyway, অনেক ধন্যবাদ। আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, ভবিষ্যতে আবার দেখা হবে, উইল বি ইন টাচ। আমরা thank you both আসার জন্য। It was a very lively discussion, so I've learned so much from you both. সুধী মণ্ডলী, আজকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা খুব সুন্দরভাবে প্রবাসে, বিশেষ করে যুক্তরাজ্যে অনেক ইস্যু বেরিয়ে আসলো, যেটা আমাদের জানা দরকার ছিল, এবং এটার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি যেন ভবিষ্যতে আমরা এগিয়ে যেতে পারি। তো বিশ্ব সিলেট সম্মেলনের পক্ষ থেকে আবার আপনার সাথে দেখা হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।